নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা এবং সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। শুরুতে যে খবরে নজর রাখবো, ব্যাকসেটে হিন্দুত্ব, সামনের সারিতে ভারতীয়ত্ব। গাজিয়াবাদের আরএসএস প্রধান মোহন ভাগবতের মুখে কেবল ভারতের কথা। সংঘ প্রধানের নিশানায় হিংস্র গোরক্ষকরাও। ভারতে জাতিগত বা সম্প্রদায় ভিত্তিক ভোট রাজনীতি নিয়ে চর্চা বিস্তর। ভোট ব্যাংকের জন্য দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির অভিযোগও উঠেছে বহু। যোগী সরকারের বিরুদ্ধে বারবারই মুসলিম বিরোধী তকমা লেগেছে। সে গোহত্যার বিরোধী অবস্থানই হোক বা ধর্মান্তর নিয়ে তাঁর সরকারের পদক্ষেপ। হিন্দু রাষ্ট্র তৈরি করতে মুসলিমদের উপর বিজেপি খড়গহস্ত, এই অভিযোগের সঙ্গেও যুঝতে হয়েছে বিজেপিকে। এখানে উত্তরপ্রদেশে 2022 বিধানসভা নির্বাচন। 2022 উত্তরপ্রদেশে ভোটের ফল অনেকটাই নির্ধারণ করবে 2024 বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরবে কিনা। তার আগে গাজিয়াবাদের এক অনুষ্ঠানে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ব্যাট ধরলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার সাফ বক্তব্য, 4 साल पूर्व से हम भारत के सब लोगों का डीएनए, सब लोगों का निरपवाह डीएनए समान है। इस आधार पर आरूढ़ होकर हम जब विचार करते हैं तो मन में अपनापन आता ही है। डर छोड़कर, मैंने दिल्ली के भाषण में भी कहा था, वहां मैंने कहा कि अगर हिंदू कहते कि यहाँ एक भी मुसलमान नहीं रहना चाहिए तो हिंदू हिंदू नहीं रहेगा। हमारा तो विचार ऐसा है कि ये शब्द ही बड़ा भ्रामक है, ये दो है ही नहीं, एकता की बात क्या है। আর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচন আসন্ন বলেই কি যোগী সরকারের মুসলিম বিরোধী তকমা ঝেড়ে ফেলার চেষ্টা ভাগবতের? এই অভিযোগ উঠতে পারে এমন আভাস বোধহয় আরএসএস প্রধানের কাছে আগেই ছিল। তাই বক্তব্যের শুরুতেই তিনি জানিয়ে দিয়েছিলেন, इसलिए ये कोई इमेज बदलने का एक्सरसाइज नहीं, ये अगले चुनावों के लिए मुसलमानों के वोट पाने का भी प्रयास नहीं है, क्योंकि हम उस राजनीति में नहीं पड़ते। वोट की राजनीति, पार्टी पॉलिटिक्स, इसमें हम लोग नहीं पड़ते। लेकिन हम किसी के पक्षधर हैं इसलिए नहीं, हम राष्ट्रहित के पक्षधर हैं। মোহন ভাগবতের মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। अगर आप ईमानदारी के साथ ये समझते हैं कि देश के अंदर कम्युनलिज्म नहीं होना चाहिए, जो जिनकी जबानों से जहर निकलता वो आपकी पार्टी के अंदर मौजूद है। মোহন ভাগবতের কথা মতো এদেশে মুসলিমদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদের প্রথম ও প্রধান পরিচয় হলো তারা প্রত্যেকেই ভারতীয়। তাহলে কি ভবিষ্যৎ রাজনীতির নতুন দিক দেখাতে চাইলেন মোহন ভাগবত? ভোট ব্যাংকের জন্য যে সম্প্রদায় ভিত্তিক রাজনীতির অভিযোগ ভারতে বহুদিনের, তার থেকেই বেরোনোর পথ দেখাতে এবার হিন্দুত্বকে পিছনের সিটে পাঠিয়ে ভারতীয় তত্ত্বকেই কি হাতিয়ার করবে আরএসএস? আরএসএস প্রধানের বক্তব্য উস্কে দিল সেই সম্ভাবনা। রিপাবলিক বাংলা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তি ব্যবহারে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কোউইন অ্যাপকে বিশ্বের কাছে উন্মুক্ত করে তিনি জানান, এটি একটি ওপেন সোর্স, যে কোনো দেশ এই অ্যাপ ব্যবহার করতে পারে। পাশাপাশি টিকাকরণেও জোর প্রধানমন্ত্রীর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে আরও বেশি করে ব্যবহার করতে হবে। কোউইন গ্লোবাল কনক্লেভে কেন্দ্রের এই অ্যাপকে বিশ্বের কাছে উন্মুক্ত করে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, কানাডা, মেক্সিকো, নাইজেরিয়ার মতো 50টি দেশ কোউইন অ্যাপ ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে। টেকনোলজি ইজ ইন্টিগ্রাল টু আওয়ার ফাইট अगेंस्ट COVID-19. Luckily, software is one area in which there are no resource constraints. That is why we made our COVID tracking and tracing app open source as soon as it was technically feasible. ডিজিটাল মাধ্যম ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে টিকাকরণেও জোর প্রধানমন্ত্রীর। টিকাকরণে ভারত আরও বেশি করে ডিজিটাল নির্ভর হচ্ছে বলে জানান তিনি। In today's globalized world, if the post-pandemic world has to return to normalcy, such a digital approach is essential.
After all, people must be able to prove that they have been vaccinated. Such proof must be safe, secure and trustworthy. এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর বার্তা, করোনার বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতাকে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চায় ভারত। ভারতের কাছে সারা বিশ্ব পরিবারের মতো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। রিপাবলিক বাংলা। দেশের শীর্ষ আদালতের বাতিল করে দেওয়া আইনে কিভাবে গ্রেফতার? কেন্দ্রকে নোটিশ দিয়ে প্রশ্ন ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের। কড়া অবস্থানে বিচারপতির মন্তব্য, এই ঘটনা ভয়ঙ্কর, তাঁরা স্তম্ভিত। শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ৬৬ এ ধারা বাতিল হওয়ার পরও এখনো পর্যন্ত প্রায় ১,০০০ জনকে গ্রেফতার করা হয় জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুনানিতে মামলাকারীর আইনজীবী শীর্ষ আদালতের হস্তক্ষেপ চান। প্রশ্ন তোলেন, ২০১৫তেই বাতিল তথ্য প্রযুক্তির ৬৬ এ ধারা বাক স্বাধীনতা বিরোধী যুক্তিতে বাতিল। তারপরও এই ধারাতেই গ্রেফতারি চলছে। ক্রমশ এই ধরনের গ্রেফতারি বাড়ছে। রাজ্যের সরকার 66A অফ আইটি অ্যাক্টকে ব্যবহার করে আমার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে, কিন্তু সেই বছর 2012 সালে নভেম্বর মাসে শ্রেয়া সিংঘাল সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন এবং সেই জনস্বার্থ মামলায় আমার ঘটনাটিকে উল্লেখ করা হয় এবং সেই জনস্বার্থ মামলায় 66 এর অপব্যবহার সম্পর্কে সুপ্রিম কোর্টকে সচেতন করা হয় এবং এই অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করে বিচারপতি নরিমান প্রশ্ন তোলেন, বাতিল হয়ে যাওয়া আইনে কিভাবে গ্রেফতার? কেন এভাবে মানুষকে হেনস্থা? কেন্দ্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপালের বক্তব্য ছিল, দেশের শীর্ষ আদালত বাতিল করলেও আইনের অস্তিত্ব আছে। আইনসভা 66 এ বাতিল করেনি। যেহেতু ডিফাইন করা ছিল না, সেই জন্য এর সারা ভারতবর্ষের জন্য ভারতবর্ষ ধরে র্যাম্প্যান্ট বিভিন্ন শাসক গোষ্ঠীরা প্রচুর পরিমাণের মিসইউজ করছিল এবং যার জন্য সুপ্রিম কোর্ট বিভিন্ন রিট পিটিশনের উপর সামনে রেখে এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে জাজমেন্টগুলো আছে, আইন আছে, এভরিথিং সবকে কনসিডার করে আলটিমেটলি এই 66 এটাকে স্টাক ডাউন করেছে। ক্ষুব্ধ নরিমান কেন্দ্রকে নির্দেশ দেন, কেন শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও আইন বাতিল করা হলো না 2 সপ্তাহের মধ্যে এর কারণ জানিয়ে হলফনামা দিতে হবে। দ্রুত এই আইন অবলুপ্তির ব্যবস্থা করতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বাক স্বাধীনতা বিরোধী কোনো আইনের অস্তিত্ব থাকতে পারে না, বিশেষ করে সুপ্রিম কোর্ট যখন সেই আইন বাতিল করে দিয়েছে। রিপাবলিক বাংলা। দেশের আইন না মানার জন্যই আইনি রক্ষা কবচ হারিয়েছে টুইটার, দিল্লি হাইকোর্টে জানালো কেন্দ্র। এর মধ্যে টুইটার কর্তৃপক্ষের অস্বস্তি আরও বাড়িয়ে টুইটারের বিরুদ্ধে এবার শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের দ্বারস্থ জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আইনি রক্ষা কবচ আর পাবে না টুইটার, দিল্লি হাইকোর্টে জানিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাফ বক্তব্য, দেশের নতুন তথ্য প্রযুক্তি আইন মানছে না টুইটার। চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা হয়নি, রেসিডেন্ট গ্রিভান্স অফিসারের পদও খালি, নোডাল অফিসারও নিয়োগ করা হয়নি। আইন না মানলে আইনি রক্ষা কবচ নয়। দিল্লি হাইকোর্টে কেন্দ্র জানিয়ে দেয়, দেশের আইন অমান্য করে কোনোভাবেই এদেশে ব্যবসা করা যাবে না। এতে ব্যবহারকারী ভারতীয় নাগরিকরা বিপদে পড়তে পারেন। তবে অস্বস্তি শেষ এখানেই নয়। টুইটারের ম্যানেজিং ডিরেক্টর মনীষ মাহেশ্বরী ও পলিসি ম্যানেজার শাগুফতা কামরানের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এফআইআর দায়েরের অনুরোধ জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশকে। যে টুইটের বিরুদ্ধে অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের, সেই টুইটে দেখা গিয়েছে একটি বাচ্চা শূন্যে গুলি চালাচ্ছে। বাচ্চাটিকে উৎসাহ দিচ্ছেন 4 থেকে 5 জন। একই আইনি রক্ষা কবচ নেই, তার উপর একের পর এক অভিযোগে কোণঠাসা টুইটার কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা। একদিকে পথে নেমে প্রতিবাদের ডাক, অন্যদিকে সরাসরি প্রধানমন্ত্রীকে পত্রাঘাত।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাগাতার বাড়ছে। এর জেরে সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত ক্রেতারা। এসবের উল্লেখ করেই পেট্রোপণ্যের শুল্ক কমাবার আবেদন জানিয়েই চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে উল্লেখ করেন, অনেক রাজ্যে 100 টাকা ছুঁয়েছে পেট্রোপণ্যের দাম। মে মাসে পেট্রোপণ্যের দাম বেড়েছে 8 বার, জুন মাসে 6 বার বেড়েছে পেট্রোপণ্যের দাম, এক সপ্তাহে 4 বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে মুদ্রাস্ফীতি। কেন্দ্রের নীতিতে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল ডিজেলের উপর থেকে কেন্দ্রীয় কর কমানোর আর্জি। জনসাধারণের সমস্যার কথা তো তুলে ধরেইছেন, একই সঙ্গে গত আর্থিক বছরে কেন্দ্রের শুল্ক বাবদ আয়ের হিসেব তুলে ধরে দাবি করেছেন অবিলম্বে সাধারণের ওপর থেকে বোঝা কমাতে শুল্ক কমাক কেন্দ্র। তবে এখানেই থেমে থাকছে না তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10 ও 11 জুলাই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তার প্রভাব শুধু নয়, এমন একটা জায়গায় পৌঁছেছে যার বিরুদ্ধে লড়াই করা তৃণমূল কংগ্রেসের ধর্ম। আমরা শাসক দলই হই, বিরোধী দলই হই, আমরা তার বিরুদ্ধে চিরকাল প্রতিবাদ জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। লক্ষ্য 2024 পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রশ্নে তৃণমূল যে ঝাঁঝ বাড়াবে তা স্পষ্ট এই যুগপৎ আক্রমণে। মুখ্যমন্ত্রীর চিঠির কোনো জবাব কেন্দ্র দেয় কিনা এখন সেটাই দেখার। রিপাবলিক বাংলা। বাড়ছে না বাস ভাড়া, আগে পথে বাস নামানোর আর্জি পরিবহন মন্ত্রীর। পাল্টা প্যাকেজের দাবি বাস মালিক সংগঠনগুলির। স্বর্ণকমল সাহা ও ফিরহাদ হাকিমের বৈঠক। বাস সংগঠনগুলির নিজেদের মধ্যে বৈঠকের পরও সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। কড়া বিধিনিষেধে 1.5 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে বাস পরিষেবা, কিন্তু ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। সরকারের তরফে বাস পরিষেবাকে ছাড় দেওয়া হলেও বাস নামাচ্ছেন না অধিকাংশ বেসরকারি মালিকই। এই আবহে সোমবার দুপুরে পরিবহন মন্ত্রীর সঙ্গে দেখা করেন এন্টালি তৃণমূল বিধায়ক তথা বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহা। আগে রাস্তায় বাস নামুক তবেই আলোচনা। সূত্রের খবর, এই ভাষাতেই কার্যত কড়া বার্তা দেন পরিবহন মন্ত্রী। তো শুধু বাস মালিককে নিয়ে না, সাধারণ মানুষকে নিয়েও, সেই সাধারণ মানুষের ব্যাপারটাও আমাদের বিবেচনা করতে হচ্ছে। পরিবহন মন্ত্রীর কড়া বার্তার পরেই গড়িয়াহাটে একটি প্রেক্ষাগৃহে বৈঠক করেন 5টি বাস ইউনিয়ন, অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাব আরবান বাস সার্ভিস, বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, বেঙ্গল বাস সিন্ডিকেট ও মিনিবাস অপারেটরস কোঅর্ডিনেশন কমিটি। অবশ্য বাস ভাড়া বৃদ্ধির দাবিতেই অনড়। বাস মিনিবাসের বিকল্প বাস মিনিবাসই, তার বিকল্প কিছু হতে পারে না। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের। সরকারকে আমরা সর্বত সহযোগিতা করার জন্য প্রস্তুত। ভাড়া বৃদ্ধির বিকল্প ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি। পরিবহন মন্ত্রীর সঙ্গে স্বর্ণকমল সাহার বৈঠক হলেও বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি বৈঠক নিয়ে তাদের কিছু জানাননি বলে দাবি বাস মালিক সংগঠনগুলির। স্বর্ণকমল সাহার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন তারা। আমরা আজকে সন্ধ্যাবেলা অথবা কালকে সকালে ওনার সঙ্গে দেখা করব সংগঠনের তরফ থেকে। তো দেখা যাক উনি কী বলেন, তার উপরে বিচার বিবেচনা হবে। মঙ্গলবার সকাল থেকেই কি বাস ভোগান্তি শেষ? উত্তর অজানা, কারণ সোমবারও কোনো সমাধান সূত্র বের করতে পারল না রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন মন্ত্রীর বাস ইউনিয়নগুলির উদ্দেশ্যে বার্তা, আগে রাস্তায় বাস নামুক, তারপর ভাড়া নিয়ে আলোচনা হবে। অন্যদিকে সোমবার 5টি বাস ইউনিয়ন বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে ভাড়ার সঙ্গে যাত্রীরা যদি অনুদান না দেয় তাহলে বাস চালানো সম্ভব হচ্ছে না। মঙ্গলবার থেকে তাহলে কি ভাড়ার সঙ্গে অনুদান দিতে হবে যাত্রীদের? ঘুরপথে কি এভাবেই বাড়ছে ভাড়া? প্রশ্ন উঠছে। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা।
কসবা কাণ্ডের যে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দেখতে হবে আমন্ত্রিতদের তালিকা। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নির্দেশ তৃণমূলের। অন্যদিকে বিধানসভার কক্ষে মুকুল রায়ের আসন বদল। শুভেন্দু অধিকারীর পাশেই এবার বসবেন মুকুল রায়। বিজেপিকে অস্বস্তিতে ফেলতে কৌশলী তৃণমূল। দেবাঞ্জন কাণ্ড অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। এবার সেই কাণ্ড থেকে শিক্ষা নিয়ে দলীয় বিধায়কদের জন্য কড়া বিধি চালু করল শাসক দল। বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে অধিবেশন মুলতুবির পর তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই সামাজিক অনুষ্ঠানে দলীয় বিধায়কদের যোগদান নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যে সমস্ত নতুন বিধায়করা আছেন তারা যে সমস্ত অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হবেন সেখানকার আমন্ত্রিতদের তালিকা তারা খতিয়ে দেখবেন, যাতে কোনো রকম অসৎ ব্যক্তির সঙ্গে তাদের ছবি না ওঠে সেই বিষয়টাও তিনি বিশেষ করে নজর দিতে বলেছেন। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি দেবাঞ্জন কাণ্ডের জেরেই নতুন বিধায়কদের উদ্দেশ্যে এমন বার্তা দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? আমন্ত্রিতদের তালিকা দেখে নিতে হবে, আচমকাই কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, দলের নির্দেশ ছাড়া সংবাদ মাধ্যমে বক্তব্য রাখা যাবে না, সোশ্যাল মিডিয়ার পোস্টেও নজর রাখতে হবে, প্রশ্নোত্তর পর্বে নিয়মিত বিধায়কদের অংশ নিতে হবে। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আয়োজক সংস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, আমন্ত্রিতদের তালিকাও ভালো মতন জেনে নিতে হবে, তারপর তারা সেই অনুষ্ঠানে যেতে পারে। দলের এই নির্দেশ মেনে চলার বার্তা দেন প্রবীণ তৃণমূল নেতা মদন মিত্র। নিমন্ত্রিতদের বাড়িতে তো ওইভাবে ধরে বলা যায় না যে ভাই তোমার নিমন্ত্রণের লিস্টটা পাঠিয়ে দাও, তবে সন্দেহজনক বা কোনো রকম কিছু দেখলে বা থাকলে সরে থাকাই উচিত এবং আমার মনে হয় এটা বিধায়কদের প্রতি এই নির্দেশটা কড়া করে থাকা ভালো। একদিকে দলের বিধায়কদের প্রয়োজনীয় নির্দেশ যেমন দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি বিধানসভার ভেতরে মুকুল রায়ের বিধানসভা কক্ষের আসন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুকুলের জন্য নির্ধারিত ছিল ব্লক ৩ আসন নম্বর ৪২। প্রথম দিন ওই আসনে বসেছিলেন মুকুল, তার আসন পরিবর্তন করে শুভেন্দুর পাশে করা হলো। বিধানসভায় শুভেন্দুর বাম পাশেই বসবেন মুকুল রায়। অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয় বিধানসভা। বাজেট অধিবেশনে একদিকে দলীয় বিধায়কদের জন্য কড়া বার্তা, অন্যদিকে মুকুলের আসন বদলে বিজেপিকে অস্বস্তিতে ফেলা, এই জোড়া কৌশল নিয়েছে শাসক দল। ক্যামেরায় রবির সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা। বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে দুমদুমা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, অসুস্থ এক বিজেপি কর্মী, বিজেপির নেতা কর্মীদের আটক করে পুলিশ। ভ্যাকসিন জালিয়াতির প্রতিবাদে কলকাতা পুরসভা অভিযান, বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত শহরের রাজপথ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলেজ স্ট্রিট থেকে মিছিল করে বিজেপি। অনুমতি না থাকায় বিজেপির মিছিল রুখতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। মোতায়েন করা হয়েছিল 1000 পুলিশ কর্মী। বাহিনীর নেতৃত্বে ছিলেন অ্যাডিশনাল কমিশনার, দায়িত্বে ছিলেন 2 জন যুগ্ম কমিশনারও। প্রস্তুত রাখা হয়েছিল জলকামান। ওয়েলিংটন হয়ে মিছিল ধর্মতলায় আসার কথা থাকলেও আচমকাই রুট পরিবর্তন করে বিজেপির কর্মীরা। সেন্ট্রাল এভিনিউয়ে এলে বিজেপির মিছিল আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের। ধস্তাধস্তিতে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, অসুস্থ হয়ে পড়েন একজন। বিজেপির নেতা নেত্রী, কর্মী সমর্থকদের আটক করা হয়, পরে তাদের ছেড়ে দেয় পুলিশ। খালি হাতে যাচ্ছি, বামফ্রন্টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন বামফ্রন্টের পুলিশ বিরোধীদের কণ্ঠরোধ করে। মমতা বন্দ্যোপাধ্যায় এসেই সেই একই কাজ শুরু করেছেন। বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় সেন্ট্রাল এভিনিউ চত্বর। পুলিশ বিজেপি কর্মী খণ্ডযুদ্ধে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। শিবাশিস, ভাস্কর, অনুপম, সচিন, রিপাবলিক বাংলা।